কর্মক্লান্তি জীবনে একটা ছুটির দিনে জীবনের হাসফাস থেকে মুক্তি পেতে আমরা বেরিয়ে পড়ি ঘুরতে, কিন্তু কোথায় যাব, কি করব, কোথায় খাবো, এসব নিয়ে দোটানাতেই আমাদের ডেস্টিনেশন মিস হয়ে যায়। যাই হোক, কলকাতা থেকে মাত্র 2-3 ঘন্টার ডিস্টেন্সে এমন অনেক জায়গা রয়েছে যেগুলো আমরা জানি তো অবশ্যই, কিন্তু সময়ের বিশেষ অভাবে গিয়ে পৌঁছতে পারি না। আজ ইটকাট পাথরের এই শহর ছেড়ে শাল সেগুনের জঙ্গল পেরিয়ে লাল মাটির পথ ধরে পৌঁছে যাব মল্লরাজভূমি বিষ্ণুপুরে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার টেরাকোটা শিল্প প্রসিদ্ধ বা মন্দির নগরী বিষ্ণুপুর আজ আমাদের ডেস্টিনেশন। তো চলো আর দেরি না করে আমি তন্ময়, তোমাদের হোস্ট, ইচ্ছেগুড়ি রূপকথার নতুন একটা চেনা পরিচিত ডেস্টিনেশনের ব্লগের গল্পে তোমাদেরকে স্বাগত জানাই। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 4:15। বিরাটি স্টেশনে দাঁড়িয়ে আছি। 6:28 রূপসী বাংলা এক্সপ্রেস আমাদের ধরার কথা বিষ্ণুপুর যাওয়ার জন্য। এখান থেকে শিয়ালদা যাব, শিয়ালদা থেকে দেখি কিসে করে সাঁতরাগাছি যাই, সাঁতরাগাছি থেকে ট্রেন। অনুগ্রহ করে শুনবেন 3381 এই গাড়ি কামরাং সংখ্যা 12 বনগাঁও জংশন শিয়ালদা যাবার গাড়ি। ফেব্রুয়ারি মাসের শেষ হলে কি হবে, ভোরবেলায় তখনও ঠান্ডা, তাই একটু চায়ের খোঁজ করলাম। ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, চাটা খেয়েই উঠে পড়লাম ট্রেনে। শিয়ালদা পৌঁছে কোনো একটা ট্যাক্সি নিয়ে নেব সাঁতরাগাছির জন্য। 6:28 রূপসী বাংলা এক্সপ্রেস, ওটাই ধরবো। সাঁতরাগাছি যখন পৌঁছলাম তখনও সূর্যের আলো দেখা দেয়নি, সবে মাত্র 5:45। একটু বলে দিই, আজ আমার সঙ্গে যাত্রা করছে আমার মামাতো ভাই ঋষভ। সাধারণত ও বিকি নামেই আমাদের কাছে পরিচিত। ঘড়ি বলছে 6:41। আকাশে সূর্যের দেখা মিলে গেছে, কিন্তু 6:28 রূপসী বাংলার এখনো দেখা মেলেনি আমাদের সাঁতরাগাছি স্টেশনে। অনেকটা লেট হবে। 45 মিনিট লেট, এখনো পর্যন্ত ট্রেন প্ল্যাটফর্মে দেয়নি। অপেক্ষার অবসান ঘটিয়ে আলটিমেটলি রূপসী বাংলা এক্সপ্রেস এলো ঠিক 7:17। হাতে কতক্ষণ টাইম পাবো জানি না, শিডিউল টাইমের থেকে অনেকটাই লেট হয়ে গেছে। C1 রূপসী বাংলা এক্সপ্রেসের একমাত্র এসি কোচ এটাই। আধা ঘুম থেকে উঠে আসা দুটো মানুষের ঘুম পুরো করে কমফোর্টেবল একটু জার্নির জন্য এই কোচের সিট রিজার্ভেশন করেছিলাম। কমফোর্টের জিনিস বলতে একটা ফুড ট্রে, জল রাখার জায়গা, ফুড রেস্ট, চার্জিং পয়েন্ট, এসি আর গদিয়ালা দুটো চেয়ার। যাই হোক, 7:25 ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন ছাড়ার বেশ কিছুটা সময়ের মধ্যেই আমরা শহরের জীবন থেকে বেরিয়ে সবুজের এক নির্মল জীবনের মধ্যে প্রবেশ করলাম, যার জন্য খুব তাড়াতাড়ি চোখটাও লেগে এসেছিল। প্রায় 1 ঘন্টার মতো বেশ ভালো ঘুম হয়েছিল। ঘুম যখন ভাঙলো তখন অলরেডি খড়গপুর পেরিয়ে মেদিনীপুর পেরিয়ে আমরা চলে এসেছিলাম শালবনির কাছাকাছি। মোটামুটি শালবনির পর থেকে শুরু হয়ে গেল লাল মাটি, যে মাটির আঘ্রাণ নিতেই আমরা বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আজ কিরকম অপরূপ সুন্দরী না লাগছে এই প্রকৃতিকে। এই শাল সেগুনের জঙ্গলের সাথে এই লাল মাটি মিশে একটা অদ্ভুত ফ্লেভারই না দিচ্ছে এই জার্নিটাকে। অসাধারণ অসাধারণ অসাধারণ। আচ্ছা, যারা বিষ্ণুপুর আমার এই ভিডিও দেখার আগে ঘুরে এসেছো তারা একটু কমেন্টে জানিও তোমাদের অভিজ্ঞতা কেমন। তোমাদের অভিজ্ঞতার সঙ্গে আমার অভিজ্ঞতা একটু ম্যাচ করে দেখবো যে সত্যি সত্যি আমি যা ফিল করেছি সেটা তোমরাও ফিল করেছো কিনা। সবশেষে
ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিওটা দেখতে পারে। আর নতুনদের বলছি, যারা এখনো বিষ্ণুপুর যাওনি, টুক করে আমার ভিডিওটাতে লাইক করে দিয়ে বিষ্ণুপুর একবার হলেও ঘুরে এসো। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা অন করে রেখো নতুন ডেস্টিনেশনের খোঁজ খবরের জন্য। 10:28 আমরা বিষ্ণুপুর এসে পৌঁছলাম। চলো আগে স্টেশনের বাইরে যাই, আরো অনেক গল্প রয়েছে। ওভারব্রিজ দিয়ে হেঁটে হেঁটে বাইরের দিকে যাচ্ছি। 1 নম্বরে নামালে 3 নম্বরের দিকে এসে অটোটা ধরতে লাগবে। অটো হোক টোটো হোক, যা পাবে রিজার্ভ করে একটু দরদাম করে নিও। কিরকম কি দাম পড়ছে, কিরকম কি ভাড়া পড়ছে, সেটা অটো টোটো স্ট্যান্ডে যাই, তারপরে জানাচ্ছি। স্টেশন চত্বরের বাইরে রিক্সা, টোটো, অটো, 4 চাকা সব অ্যাভেলেবেল ছিল ট্যুরিস্টদের জন্য। আমার একটা অটো ড্রাইভারের সঙ্গে কথা বলা ছিল, যার জন্য আমি ওয়েট করছিলাম। তার আসতে কিছুক্ষণ দেরি হওয়ায় আমরা দুই ভাই নিজেদের ব্রেকফাস্টটা সেরে নিতে একটা দোকানে ঢুকে পড়লাম। ব্রেড অমলেট টোস্ট আর চা শেষ করতে করতেই আমাদের অটো চলে এসেছে। ওই যে রাস্তার ঠিক ওপারেই আমাদের অটো দাঁড়িয়ে আছে। আমাদের আজকের ড্রাইভার দাদা, নাম ষষ্ঠী ঘোড়ই, বড্ড মিশুকে একটা মানুষ। সত্যি বলতে মানুষটা ট্যুরিস্টদেরকে তাদের নিজের মতন করে ঘুরিয়ে আপন করে নেওয়ার একটা অদ্ভুত চেষ্টাই করতে থাকেন। অটোর ভেতরেই ওনার ফোন নাম্বার দেওয়া রয়েছে। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে ওনার ফোন নাম্বার দিয়ে রাখছি, যদি কখনো বিষ্ণুপুর ঘুরতে যাও ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ঘন্টায় 200 টাকা হিসেবে বিষ্ণুপুরে অটো ট্যুরিস্টদের ঘোরায়। সেক্ষেত্রে মোটামুটি এই যে 16-17টা স্পট রয়েছে, এই 16-17টা স্পট ঘুরতে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। আরামসে একদিন সকালে গিয়ে বিকেলে আবার সেই রূপসী বাংলা এক্সপ্রেস ধরে যে কেউ ফিরে আসতে পারে কলকাতাতে। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশন রাসমঞ্চ। এই রাসমঞ্চকেই কিন্তু বিষ্ণুপুরের হার্ট বলা হয়। যে কোনো ট্যুরিস্টকে নিয়ে এখানেই প্রথমে আসা হয়, কারণ এখানে একটা টিকিট কাটলে পরে মোটামুটি 5-6টা জায়গার টিকিট কাটা হয়ে যায়। প্লাস সবচেয়ে বড় ব্যাপার হলো গিয়ে, যদি কেউ ভিডিও ক্যামেরা নিয়ে আসো তাহলে ভিডিও ক্যামেরার পারমিশন, টিকিট এখান থেকেই করাতে হয়, নতুবা কোথাও কিন্তু ভিডিও ক্যামেরা অ্যালাউ করবে না। কাউন্টার ভিড় এড়িয়ে যদি অনলাইনে টিকিট কাটতে চাও, সে ব্যবস্থাও এখানেই আছে। মহারাজা বীরহাম্বীর রাসমঞ্চ মাকড়া পাথরের এই অভিনব শৈলের স্থাপত্যটি আনুমানিক ইংরেজি 1600 খ্রিস্টাব্দে স্থাপন করা হয়। পিরামিড আকৃতি এই সৌধটি বাংলার আর কোথাও দেখতে পাওয়া যায় না। রাসমঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম অন্য জায়গার উদ্দেশ্যে। আমাদের অটো চালক ষষ্ঠীবাবু আমাদের নিয়ে গেলেন মুরলীমোহন মন্দিরে। 1665 খ্রিস্টাব্দে রাজা বীর সিংহের স্ত্রী চূড়ামণি দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরটিতে এই মুহূর্তে কোনো রকম বিগ্রহ পূজিত হয় না। মাকড়া পাথরের তৈরি এই মন্দিরটি আজ মল্ল রাজভূমির স্থাপত্য ভাস্কর্যের একটা চিহ্ন হিসেবে রয়ে গেছে। এরপর সোজা চলে গেলাম আমরা মদনমোহন মন্দির। 1694 খ্রিস্টাব্দে মহারাজ দুর্জন সিংহের অক্ষয় কীর্তি প্রতিষ্ঠা হচ্ছে এই মন্দিরটি। মন্দিরের প্রবেশদ্বারে রয়েছে বিশালাকায় ইদারা। দীর্ঘ মন্দিরটির সম্পূর্ণ দেওয়াল ভরে আছে অপূর্ব টেরাকোটার সম্ভারে। কোথাও কৃষ্ণলীলা, কোথাও যুদ্ধ, কোথাও শিকারের দৃশ্য। বিষ্ণুপুরের প্রাণের ঠাকুর মদনমোহনের নিত্য সেবা, পূজা, রাস, দোল, নামযজ্ঞ সাড়ম্বরে হয়ে চলেছে এই মন্দিরে। নেক্সট গন্তব্য পাথরের রথ। ছোট পাথর দরজার উত্তর পশ্চিম কোণে এই রথ দেখতে পাওয়া যায়। মজবুত মাকড়া পাথরের তৈরি অপরূপ সৌন্দর্যময় এই রথ সহজে দেখা যায় না। সপ্তদশ শতাব্দীর শেষ দিকে এটা তৈরি হয়েছিল। এরপর পৌঁছে গেলাম
গড় দরজা বা ছোট পাথর দরজা। মল্লরাজ বীর সিংহের আমলে তৈরি হয়েছিল এই পাথর দরজা। এই গড় দরজার পাশেই রয়েছে একটা উঁচু ঢিবি, যা স্থানীয় ভাষায় মূর্চার পাহাড় নামে পরিচিত। কালের প্রবাহে ঢিবি ক্ষয় হয়ে গেলেও শারদীয়া দুর্গাপূজার সন্ধিক্ষণে এই পাহাড়ের উপরে গর্জে ওঠে কামানের শব্দ, যে শব্দ শোনার জন্য সমগ্র বিষ্ণুপুর তথা বাঁকুড়া জেলার মানুষ কান পেতে নিশ্চুপ হয়ে থাকেন। গড়দরজা থেকে মাত্র 100 থেকে 120 পা হাঁটা দূরত্বেই রয়েছে হচ্ছে গিয়ে পাথর দরজা বা মেইন গেটওয়ে অফ বিষ্ণুপুর। উজ্জ্বল মাকড়া পাথরের এই স্থাপত্যকে শুধু পাথর দরজা বললে ভুল হবে, একে বিষ্ণুপুর রাজপরিবারের দুর্গ বলাই সমুচিত। কেননা এই তোরণের মধ্য দিয়েই যেমন একটি পারাপারের রাস্তা রয়েছে, তেমনি এটি সৈন্য সুরক্ষারও উপযোগী করে তোলা হয়েছে। দীর্ঘ উচ্চ ছাদে উঠে বিষ্ণুপুরের প্রায় সমগ্র অংশ পরিষ্কার দেখা যায়। দোতলায় বিশেষ একটি কুঠুরি আছে, আছে তীর ধনুক, বর্ষা, এমনকি বন্দুক ছোড়ার ব্যবস্থাও। শত্রুপক্ষকে অনায়াসে জব্দ করার একটা পরিকল্পনা এটা। এই সুপরিকল্পিত তোরণটি নির্মাণ করেছিলেন মহারাজ বীর সিংহ। এখনো রাজদরবার এলাকায় ঢুকতে হলে এর ভেতর দিয়েই আসতে হয়। বড় পাথর দরজার কাছেই দেখতে পেলাম বীরহাম্বির উদ্যান। উদ্যান তো অবশ্যই, কি সুন্দরভাবে সাজানো একটা বাগান। সবাই এখানে যেন ঘুরতে এসে বিশ্রাম নিতে ব্যস্ত এই মুহূর্তে। আর ঠিক তার মাঝখান থেকেই চলে গেছে একটা রাস্তা রাধালালজিউ মন্দিরের দিকে। 1658 খ্রিস্টাব্দে মল্লরাজ বীর সিংহদেব চুনছুরকি প্রলেপ যুক্ত মাকড়া পাথরের এই একরত্ন বিশিষ্ট মন্দির প্রতিষ্ঠা করেন। চতুর্দিকে প্রাচীর বেষ্টিত মন্দিরটি পর্যটকের দৃষ্টি আকর্ষণ করে। শতাধিক বছর পূর্বেই এই মন্দিরের বিগ্রহ বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জ মহল্লায় নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে। কথিত আছে রাধালালজিউ এর ভোগ নিবেদনের সাথে তামাক সাজিয়ে দেওয়া হতো, আর সেই মুহূর্তে মন্দির চত্বর মিষ্ট গন্ধে ভরপুর হয়ে উঠত। মন্দির পরিসীমার মধ্যেই রয়েছে ভোগকক্ষ, তুলসী মঞ্চ আর বিশাল এক নাটমঞ্চ। রাধালালজিউ মন্দির দক্ষিণ প্রান্তে রয়েছে রাধেশ্যাম মন্দির। ঢুকে পড়লাম। মল্লরাজ চৈতন্য সিংহ 1758 খ্রিস্টাব্দে এই মন্দিরটি তৈরি করেন। তিনি যথেষ্ট ধার্মিক এবং ঈশ্বর বিশ্বাসী ছিলেন। এখানে কৃষ্ণমূর্তি অন্য মূর্তির তুলনায় বৃহদাকার। এই বিগ্রহের সাথে বিষ্ণুপুরের অন্যান্য মন্দির থেকে আনা বেশ কয়েকটি মূর্তির নিত্য ভোগ এবং পূজা আরতি এখানে এখনো করা হয়। এরপর জোড়বাংলা মন্দির। 1655 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ বিখ্যাত এই টেরাকোটা মন্দিরটি প্রতিষ্ঠা করেন। প্রকৃত নাম কৃষ্ণরায় মন্দির। মন্দিরের গায়ে পোড়ামাটির কাজগুলিতে যেমন রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা রয়েছে, তেমনি যুদ্ধ শিকারের দৃশ্যও রয়েছে। অপূর্ব এই মন্দিরটিতে দুটি বাংলা চালের উপর একটি শিখর রয়েছে, তাই এর নাম জোড় বাংলা। বিষ্ণুপুরের প্রতিটি স্থাপত্যের বাইরের রাস্তাতে এরকম ছোট ছোট অনেক হস্তশিল্পের দোকান দেখা যায়, যেখানে টেরাকোটার কাজের এক আলাদা লেভেলের নিদর্শন চোখে পড়ে। টেরাকোটার কারুকার্যে অপূর্ব সুশোভিত বিষ্ণুপুরের এই শ্যামরাই মন্দিরটি 1643 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন। 5টি বিশিষ্ট শিখর থাকায় এই মন্দিরকে পাঁচচূড়া বলেও ডাকা হয়। গুমঘর। বিষ্ণুপুরের এই স্থাপত্যটি নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মত পোষণ করেন। কেউ বলে হত্যাকূপ, কেউ বলে রাজাদের শস্যাগার, আবার কারো মতে এটি বিশুদ্ধ জলের আধার। এই স্থাপত্যের ওপরে ওঠার জন্য বাইরে থেকে কোনো সিঁড়ি না দেখা গেলেও ভেতরের দেওয়াল বেয়ে চতুর্দিকে সিঁড়ি নেমে গেছে নিচ পর্যন্ত। বিষ্ণুপুরের যে 7টি বাঁধ রয়েছে তার মধ্যে লালবাঁধ অন্যতম। আমরা এখন সেই লালবাঁধের সামনেই এসে পৌঁছেছি। এই বাঁধের জলকে যে শুধু পানীয় হিসেবে ব্যবহার করা হতো তাই নয়, কৃষিকার্যের প্রয়োজনে এর জল সিঞ্চনও করা হতো। সর্বোপরি এই বাঁধটি বিষ্ণুপুর নগরীর সর্বাপেক্ষা উচ্চস্থানে থাকার ফলে বিশেষ প্রয়োজনে পরীক্ষাগুলিতে জল সরবরাহ হতো বলে অনেকে মনে করেন। লালবাঁধকে ঘিরে মহারাজা দ্বিতীয় রঘুনাথ সিংহদেবের সময়কালে নর্তকী লালবাইয়ের নাম জড়িয়ে আছে। কথিত আছে লালবাইয়ের প্রতি প্রবল আসক্তির কারণে
দ্বিতীয় রঘুনাথ সিংহদেবের স্ত্রীর পরামর্শে সৈন্য দ্বারা শিশুপুত্র সহ লালবাইকে ডুবিয়ে মারা হয়েছিল এই লালবাঁধেই। তবে নামকরণ নিয়ে অনেকের ধারণা কুলদেবতা লালজিউয়ের নাম থেকেই এই বাঁধের নাম লালবাঁধ রাখা হয়েছে। মহারাজা গোপাল সিংহের পুত্রবধূ চূড়ামণি দেবী 1737 খ্রিস্টাব্দে মাকড়া পাথরের এই রাধা মাধব মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মাকড়া পাথরের কারুকার্য এবং ভাস্কর্যগুলিতে কৃষ্ণলীলা, পুরাণ কাহিনী ও সমসাময়িক সমাজ জীবনের ঘটনার বিবরণ বর্ণিত হয়েছে। রাধা মাধব মন্দিরের পাশ দিয়ে পুরাতত্ত্ব সর্বেক্ষণ দপ্তর এবং কর্মী আবাসের শেষ প্রান্তে বাগানে ঘেরা একটি মন্দির দেখা যায়। এটি কালাচাঁদ মন্দির। 1656 খ্রিস্টাব্দে মহারাজা রঘুনাথ সিংহ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এটি মাকড়া পাথরের বাংলা চালার ছাদে এক রত্ন বিশিষ্ট মন্দির। ঐতিহাসিক এই শহরটির বিভিন্ন জায়গার বর্ণনা দিতে গিয়ে আমি নিজেই কেমন হারিয়ে যাচ্ছি। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর বিষ্ণুপুর আসলে অবশ্যই সব জায়গাগুলো ভিজিট করার চেষ্টা করো, আমার মতো তোমাদেরও ভালো লাগবে। রাধা মাধব মন্দির থেকে বেরিয়েই সামনেই পেয়ে গেলাম রাধা গোবিন্দ মন্দির। 1729 খ্রিস্টাব্দে মাকড়া পাথরের এই একরত্ন বিশিষ্ট রাধা গোবিন্দ মন্দিরটি মহারাজ গোপাল সিংহের আমলে তার পুত্র কৃষ্ণ সিংহ প্রতিষ্ঠা করেন। বর্গাকার ভিত্তি পীঠের ওপরে মন্দিরের ঢালু ছাদের কেন্দ্রস্থলে একমাত্র শিখরটি অবস্থিত। মন্দিরের দক্ষিণে একটি পোড়ামাটির রথ এবং উত্তরে একটি চতুষ্কোণা পুষ্করিণী রয়েছে। এরপর দলমাদল কামান। কামানটি আনুমানিক 16 শতাব্দীর দ্বিতীয়ার্ধে তৈরি করা হয়েছিল বলা যেতে পারে, কেননা এই সময়ে ধারিমল্ল এবং বীরহাম্বির রাজত্বকালে বিষ্ণুপুর গোটা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যাই হোক, 1742 খ্রিস্টাব্দে মারাঠা সর্দার ভাস্কর পণ্ডিত যখন বাংলা লুট করার জন্য বিষ্ণুপুরে হানা দিয়েছিলেন, তখন এই কামানটির ব্যবহার হয়েছিল বলে কথিত আছে। 63টি লোহার আংটা পেটাই করে এই কামানটি তৈরি হয়েছিল। দৈর্ঘ্যে 12.5 ফুট এবং মুখের ব্যাস প্রায় 1 ফুট। দলমাদল কামানের পাশেই রয়েছে মা ছিন্নমস্তা মন্দির। মেদিনীপুরের বিখ্যাত ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র কুই মহাশয় স্বপ্নাদেশ পেয়ে দেবীর এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন 1973 খ্রিস্টাব্দে শ্রাবণ মাসে। আমরা আজকের ভ্রমণের অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জোর মন্দির শ্রেণীর সামনে। 3টি মাকড়া পাথরের মন্দিরকে নিয়ে এই জোর মন্দির শ্রেণী অবস্থিত। এই 3টি মন্দিরই মল্লরাজ গোপাল সিংহের দ্বারা 1726 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ছিন্নমস্তা মন্দিরের দক্ষিণ পূর্ব কোণে জোর শ্রেণীর মন্দিরটি লক্ষ্য করা যায়। আর এর ঠিক সামনেই রয়েছে বিষ্ণুপুরের পোড়ামাটির হাট। এই পোড়ামাটির হাটটি মূলত শনিবার এবং রবিবারে বসে, কিন্তু আজ রোববার হলেও কোনো এক অজ্ঞাত কারণে আজকে পোড়ামাটির হাটটি বসেনি। সেটা আমাদের ইচ্ছে ঘুরির জন্য সত্যি দুর্ভাগ্যজনক। যাই হোক, আজকের ঘোরাঘুরি খুব ভালোই হলো। মোটামুটি বেশ ভালোভাবে ঘুরেছি বিষ্ণুপুর। মোটামুটি সমস্ত মন্দিরই কভার করেছি। শুধু এই পোড়ামাটির হাটটাই এই ব্লগে ফাঁকা রয়ে গেল। আর ভিডিও অ্যালাউ ছিল না বলে মিন্ময় মাতার মন্দিরটাও তোমাদেরকে এই ব্লগে আমি দেখাতে পারলাম না। আচ্ছা, তোমরা যারা বিষ্ণুপুর আসবে, যদি আমার মতো করে ঘুরতে চাও, তাহলে আমি যার সঙ্গে এসেছি বা যাকে আমি আমার সারথি বানিয়ে বিষ্ণুপুরে ঘুরেছি তার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। সে নিজেই তোমাদেরকে তার কথা বলে দিক, ঠিক আছে? ষষ্ঠী গড়াই এই দাদা আমাদেরকে নিজের মতন করে সকাল থেকে ঘুরিয়েছেন। খুব
খুব ভালো লেগেছে, খুব মজা পেয়েছি এনার সঙ্গে ঘুরে। খুব ভালো মানুষ। যদি কেউ আসে এখানে, তোমার নাম্বার দেওয়া থাকবে, নাম্বার তোমার ডেসক্রিপশনে দিয়ে দেবো আমি। আচ্ছা, তো কিরকম কি ভাড়া নেবে, কি কি দেখাবে না দেখাবে সবই দেখাবো। 200 টাকা করে ঘন্টা লিয়া হয়, সেই সিস্টেমেই এই বিষ্ণুপুরটা ঘোরানো হবে। 16টা স্পট রয়েছে। হ্যাঁ, 16টা যা দেখালাম ওনাকে 20-22 খানার মধ্যে দেখাই দিয়েছি। হ্যাঁ, 16টা স্পট আমাদেরকে ধরা বাঁধা। তার উপরেও দাদা আমাদেরকে অনেক কিছু দেখিয়েছে যেগুলো লিস্টে ছিল না। তো মোটামুটি দাদা 200 টাকা পার ঘন্টা হিসেবে নেন, সেই হিসেবেই তোমরা এসো, ভালো লাগবে, দাদার সঙ্গে ঘুরে খুব ভালো লাগবে। ছোটবেলা থেকে যে ইতিহাস বই আমরা পড়েছি, সেই ইতিহাস বইয়ে এই ছোট ছোট জায়গাগুলোর ব্যাপারে কতটুকুই বা লেখা থাকে। যারা ইতিহাস সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করেছে তারা হয়তো তার থেকে একটু বেশি জানবে, কিন্তু প্রত্যক্ষভাবে ইতিহাসের সাপেক্ষে ইতিহাসের পাতায় ঝাঁকতে হলে জায়গায় ভিজিট করা দরকার, তবেই না ইতিহাসের গল্প জানা যায়। যাই হোক, সবকিছু মিলিয়ে সারাটা দিন খুব ভালোই কেটেছে। এত সুন্দর শিল্প, এত সুন্দর স্থাপত্য, মনকে জুড়িয়ে দেওয়ার মতো, চোখকে জুড়িয়ে দেওয়ার মতো, ভাষাতে প্রকাশ করার উপায় নেই কতটা ভালো লেগেছে আজকে বিষ্ণুপুর ভ্রমণটা। ভাইকে জিজ্ঞেস করছিলাম, ভাইও এক্সেলেন্ট বলে দিয়েছে। এবার তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। কমেন্ট বক্স খোলা আছে, সেখানে অবশ্যই কমেন্ট করো, পারলে বন্ধুদের শেয়ার করো। যারা সাবস্ক্রিপশন নাওনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রিপশন করে নিও, বেল বাটনটা টিপে রেখো পরের ভিডিওর জন্য। আর কথা দিচ্ছি, ইচ্ছে করি তোমাদের জন্য নতুন কোনো রূপকথার দেশ নিয়ে, নতুন কোনো রূপকথার গল্প নিয়ে, নতুন কোনো রূপকথার জগৎ নিয়ে খুব তাড়াতাড়ি, খুব শিগগিরই আবার হাজির হবে। ততক্ষণের জন্য বাই।